তুই থাক, তুই আয়। কি দাদা, খুব কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা বাচ্চু ভাই, আমাকে কেন এখানে আটকে রেখেছে? কেন আটকে রেখেছি আপনি বোঝেন না? আরে আপনিই তো নেতার তুরুপের তাস। এই তাস যদি একবার ফসকে যায় তাহলে তো সবই শেষ। মানে? আপনার স্বীকারোক্তিতেই নেতা বেঁচে যাবে। মূল আসামি হিসেবে যে শাস্তি সেটা তো আপনার হবেই। খামাক্কা নেতাকে জড়াচ্ছেন কেন? এতে আপনার একমাত্র কন্যা দেবশ্রীও ভালো থাকবে। জানেন তো, নেতা যদি কাউকে কথা দেয় তাহলে সেই কথা সে রাখে। আমি আপনার সঙ্গে নেতার কথা বলিয়ে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম নেতা। নেতা, জি নেতা, আমি যা বলার বলে দিয়েছি, বাকিটা আপনি ওনাকে বুঝিয়ে বলুন। নিন, কথা বলুন। আরুন ভাই, কেমন আছেন? দেখে বোঝো না কেমন আছি। ছিলেন তো ভালোই, আছিলেন নেতার খুব কাছের মানুষ। ছাড়লেন নেতারে, ধরলেন গণক ঠাকুরে। আমরা কিন্তু ভালোই আছি নেতারের আছি। এটার পিছে থাকো, চামচাগিরি করো, দালালি করো, থাকো। রাগ করেন কেন আরুন ভাই? কিছু খাইবেন? না, আপনি লোকটাকে চেনেন নাকি? কেন? এই কদিন ধরে এই পাউরুটি কলা নিয়ে যায় দেখে। কদিন ধরে দেখতেছেন? এই 2-3 দিন হলো। জীবন থেকে আরও একটি দিন চলেও গেল। মৃত্যুকে আলিঙ্গনের সময় ঘনিয়ে আসছে। আচ্ছা, আমি কি আমার জীবনের পূর্ণতা আনতে পেরেছি? আমার কর্মে, আমার সেবায়? ঈশ্বর, আমার কোনো কর্মে যদি অপূর্ণতা থেকেই থাকে তাহলে তা আমার অনুসারীদের তা পালন করার ক্ষমতা দিন। যতই সময় যাচ্ছে
খারাপ লাগাটা ততই বাড়ছে। বারবার শুধু মনে হচ্ছে আমি লোকটাকে মৃত্যুর দিকে ঠেলে দিলাম। কি দরকার ছিল লোকটাকে এভাবে হাত দেখার জন্য বাধ্য করার? হে আল্লাহ, পৃথিবীর সব কিছুতেই তোমার ইশারায় চলে। তুমি ইচ্ছে করলে সব পারো। গণকের মৃত্যুটাও অন্তত এভাবে দিও না আল্লাহ। নেহা, কি হচ্ছে দাদা? দিদিমা কোথায়? কেন? দিদিমাকে ডাক। কি হয়েছে বলো? কি রে, কি হচ্ছে? দিদিমা, নদীর ধারে একটা লাশ পড়ে আছে। হ্যাঁ? সবাই বলছে সবাই সবাই কি বলছে স্বদেশদা? কি হলো? চুপ করে আছো কেন স্বদেশদা? বলো না সবাই কি বলা বলি করছে। লাশটা কার স্বদেশদা? আমি জানি না। তুমি মিথ্যে বলছো স্বদেশদা। তুমি জানো ওই লাশটা কার? আমি সত্য বলছি, আমি জানি না। সবাই বলাবলি করছিল শুনে আমি ছুটে এসেছি। কি বলা বলি করছিল? স্বদেশদা, স্বদেশদা আমাকে একবার নিয়ে যাবে, আমি একটাবার লাশটা দেখবো। প্লিজ প্লিজ স্বদেশদা, প্লিজ চলো। ঠিক আছে, চলো। হে ঠাকুর, হে ঠাকুর, তুমি রক্ষা করো ঠাকুর, তুমি বিপদ মুক্ত করো। হে ঠাকুর, তুমি সব রক্ষা করো। ভগবান, ভগবান। কিছু জানতে পারলে? না, ও, তাহলে নদীর ধারে ওটা কার লাশ? কি যেন, তবে আর যারই হোক না কেন বিশ্বরায়ের না। ঠিক আছে, কিন্তু তুমি কি ভালো করে দেখেছো? মানে ভুল করছো না তো? আমি তো বিশ্বরায়কে ভালো মতনই চিনি। তারপর তার মেয়ে এসে লাশ শনাক্ত করে গেছে। আরে একটা ঝামেলা না যেতে তার উপরে আরেকটা ঝামেলা এসে হাজির হয়। তোমার উপরে খুব প্রেশার আসছে, তাই না? তা তো প্রেশার আসতেইছে। একটা চাঞ্চল্যকর খুনের আসামিরা ধরতে ব্যর্থ হয়েছে। তারপরে এখন লোকজন আর উল্টাপাল্টা কি বলতেছে জানো? আমরা নাকি আগামী ইনফরমেশন দিয়ে আসামি বাগাই দিছি। আচ্ছা, মানুষ তো নানা কথা বলবেই, এ নিয়ে মন খারাপ করার দরকার নেই, চলো। কলার নাই চাচা? অরুণ ভাই, আপনি দুদিন থেকে তো দেখি এখানেই বসে থাকেন, ঘটনা কি? বাড়ির রাস্তা কি ভুলে গেছেন? কথাও কয় না, মাথা মুতো একেবারে গেছে না? এইসব লোকজনদের যে কেন রাস্তায় ছেড়ে দেয় বুঝি না। কত দাম? আরে অরুণ ভাই, আপনি পিছনে কেন? বাড়ির পথ চিনি না, একটু চিনা দাও। মানে? মানে খুব সহজ। আপনি যাকে রুটি কলা খাওয়াতে যাচ্ছেন সেই মানুষটাকে আমাদের খুব দরকার। আপনারা কারা? আমরা হচ্ছে ডিবি স্পেশাল ব্রাঞ্চ। একদম পালানোর চেষ্টা করবেন না, একদম না। চলুন চলুন। খিদে করে কিছুই ভালো লাগছে না। এদিকে বিশ্বরারে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর অন্যদিকে যে মানুষটা আমাদের জন্য এত কিছু করলো তার আজকে শেষ দিন, সেই গণক ঠাকুরের পাশে আমি থাকতে পারতেছি না। আচ্ছা, ব্যস্ততা থাকলে তো তোমার কিছু করার নেই। তুমি এক কাজ করো, তুমি কাজে যাও, আমি বাবার কাছে যাচ্ছি। আর শোনো, সেদিন ভিড়ের জন্য আমি জানতে পারি নাই, কিন্তু আজকে যদি সুযোগ পাও আমাদের সন্তানের নামটা জানার চেষ্টা করো। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি অবশ্যই জেনে তারপরে আসবো। আসি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সাবধানে যেও। কি বিশ্বরায়, কেমন আছেন? হ্যাঁ, দেখি উঠুন উঠুন।
আমাকে চিনতে খুব অসুবিধা হচ্ছে, তাই না? আমি কিন্তু তোর মনের কথা সব জানি, সবাইকে চিৎকার করে করে কয়া দেবো রে। দে 10 টাকা দে, ফুলা রুটি কিনে খাবো দে। এবার নিশ্চয়ই ডিবি অফিসার আনিসকে চিনতে কোনো অসুবিধা হচ্ছে না। তবে আপনাদের অপকর্ম সম্পর্কে আমি সব জানি। কিভাবে দেবেশ মাস্টারকে খুনের প্ল্যান করেছেন, কিভাবে তাকে খুন করেছেন, সব কিছু জানি। আর সেই জন্যই তো দিনের পর দিন এই শহরে পাগল সেজে পড়ে আছি। আপনার বাঁচার কোনো পথ নেই বিশ্বরায়। যে পাপ আপনি করেছেন সে পাপের কোনো ক্ষমা নেই। তবে আপনি নিজ মুখে সেই পাপের কথা স্বীকার করে আপনার সহযোগীদের বিচার হলে কিছুটা হলেও পাপের প্রায়শ্চিত্ত করতে পারবেন। বলুন মিস্টার বিশ্বরায়, আপনার নিজ মুখে আপনার পাপের কথা স্বীকার করুন। বলুন বলুন। আমি হত্যাকাণ্ড একা ঘটাই। আমি অপরাধী, খুনি। তোমাদের চক্রান্ত থেকে আজ এই শহরের মানুষ মুক্তি পাবে, আমিও মুক্তি পাবো, আমিও মুক্তি পাবো। আজ থেকে আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত। ওসি সাহেব, আমি ডিবি অফিসার আনিস খান বলছি। জি স্যার। ওকে, হ্যাঁ চলে আসুন। হ্যাঁ ওকে ভাই। আচ্ছা ব্যাপারটা কি বলতো দেখি? বলা নেই খাওয়া নেই, হুটহাট করে আমার বাড়িতে এসে উপস্থিত হয়ে গেলে। এটা অবাক হওয়ার কি আছে? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার এখানে রোজ আসবো। রোজ আসবো মানে? রোজ আসবো, কারণ কদিন পরে তোমার এখানে তো আমাকে একেবারে চলে আসতে হবে। তার চেয়ে আগে আসলে দোষটা কোথায়? না না, এর মধ্যে দোষের কি আছে? দোষের কথা আসছে কেন? শোনো, আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে আমি তোমার এখানে রোজ আসবো, রোজ এসে তোমার বাড়িঘর সুন্দর করে সাজাবো, যাতে আমার ভাবি মনে করে বিয়ের পরে আমি এখানে থাকতে বেশি আগ্রহী। বুঝেছো? বিয়ের পরে তো তুমি এখানেই থাকবে, এতে আবার আগ্রহের কি আছে নতুন করে? আরে না, ভাইয়া ভাবি তো সেটা মানতেই চায় না। তারা ভাবে যে বিয়ের পরে তোমাকে আর আমাকে তাদের কাছে রাখবে। না না না, দেখো এটা ভীষণ অস্বস্তিকর একটা বিষয় হয়ে যাবে, আমি একদম অস্বস্তিতে পড়ে যাবো। সেরকমটা জানি না হয়। আমি বুঝতে পারছি তোমার খানিকটা কষ্ট হবে, কিন্তু এও বুঝতে পারছি এখানে থাকতে থাকতে তোমার কষ্ট খুঁজে যাবে, লাঘব হয়ে যাবে।
সব কিছু তুমি তোমার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবে। তাই না? অ্যাডজাস্ট করে নিতে পারবো। আমি যে এখন অ্যাডজাস্ট করে নিতে পারছি, এটা কি তুমি বুঝতে পারছো না? আরে বোকা, আমি অনেক আগে থেকে তোমার বাড়িকে নিজের বাড়ি মনে করি। কি এটাও অবাক হচ্ছ? জি 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 আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব রেডি করে রাখবো। জি জি, আপনাদের ফ্লাইট কনফার্ম হলেই বিয়ের তারিখটা ঠিক করে ফেলবো। জি, আপনাদের কোনো আত্মীয় স্বজনকে যদি জানাতে হয় তাহলে আমাকে বলেন, আমি তাদেরকে ইনফর্ম করে দেব। আচ্ছা, জি জি, না না, ইনশাল্লাহ সব কিছু ভালো মতোই হবে। জি আঙ্কেল, জি। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। সেলিমের বাবা কি বললেন? আরে ওরা তো মানে শুনেই খুব খুশি, মানে রাজি। মানে পারিবারিকভাবে ওরা বসে সিদ্ধান্ত নিয়েছে যে কয়জন আসবে, এটা একদম সব ঠিকঠাক করে ফেলেছে ওরা। তো সিদ্ধান্তে কি হলো? সিদ্ধান্তে যেটা হলো যে প্রথমে তো সেলিমের বড় ভাই এবং বাবা দুজনেই আসতে চেয়েছিলেন, কিন্তু এখন ওরা মানে সবাই আসতে চাচ্ছে। আসুক না, সেলিম হচ্ছে পরিবারের সবার ছোট ছেলে, আসুক, অসুবিধা নেই। বাহ, তাহলে তো খুব ভালো হলো, বিয়েটা বেশ ধুমধাম করে হবে। হ্যাঁ হ্যাঁ। নেতা, সর্বনাশ হয়ে গেছে। ডিবি পুলিশ কেমন করে যেন বিশ্বরায়ের আস্তানার কথা জেনে গেছে। জি নেতা, বিশ্বরায় এখন ডিবি পুলিশের হেফাজতে। সে নাকি সমস্ত কিছুর স্বীকারোক্তিও দিয়েছে। জি জি নেতা, এখন তো তাই দেখছি, বাঁচার আর কোনো পথ নেই। জি জি নেতা, আল্লাহ হাফিজ। নেতা যখন নিজেই ঘাবড়ে গেছে, তখন তো আমাদের কোনো বেলই নাই। নেতা ফাঁসবে দেবেশ মাস্টার হত্যার দায়ে, আর আমি ফাঁসবো বিশ্বরায়কে কিডন্যাপের দায়ে। এখন পালানো ছাড়া তো আর কোনো পথই নেই। চারিদিক থেকে বিপদ ঘনিয়ে আসছে। বিশ্বরায় ধরা পড়েছে মানে আমার আর রেহাই নাই। পুলিশের জেরায় সব বলে দেবে। ধরা পড়লে তো বাঁচার কোনো পথ থাকবে না, তার চেয়ে পালিয়ে যাওয়াই উত্তম। হ্যাঁ, আমাকে পালাতে হবে যে কোনো কৌশলে। আমি বাবাকে হেল্প করতে এসে এটা কি করলাম? গণক ঠাকুর আজ রাতের মধ্যে মারা গেলে এই শহরের মানুষগুলো আমাকে সহজভাবে নেবে না। বাবার পলিটিক্যাল ক্যারিয়ারে ব্যাড ইমপ্রেশন পড়বে। আর তার চেয়ে বড় কথা, গণক ঠাকুর মারা গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না, কখনোই না। নেহা, কি হচ্ছে দাদা? কাকা ধরা পড়েছে। মানে ডিবি পুলিশ কাকাকে উদ্ধার করতে পেরেছে। ঠাকুর, তোমার অশেষ করুণা ঠাকুর, তুমি দয়া করেছো ঠাকুর। কিভাবে কি হলো দাদা? নেতা নাকি কাকাকে কিডন্যাপ করে গোদাম ঘরে আটকে রেখেছিল। ডিবি পুলিশ জানতে পেরে তখন ওই জায়গা থেকে উদ্ধার করতে পেরেছে। বাবা এখন কোথায় আছে? পুলিশের হেফাজতে। সতেজ, আমি যাব, আমাকে একটু নিয়ে চলো প্লিজ। না দেবশ্রী, কাকাকে পুলিশ কড়া নিরাপত্তার মধ্যে রেখেছেন, আজ আর দেখা করতে দেবে না। দাদা, কাকাকে পুলিশ উদ্ধার করতে পেরেছে, এটা তো খুশির খবর। তুমি মুখ এরকম মলিন করে রেখেছো কেন? আসলে কোনটা দুঃখের আর কোনটা আনন্দের সেই বোধটুকু আমি হারিয়ে ফেলেছি বোন। ভাগ্যবতী মা, সকল সময় সুখে থেকো। নিজে নিজে কখনো সুখী থাকা যায় না বাবা ঠাকুর। নিজের কাছের মানুষ যখন চলে যায়, সে দুঃখটা ভুলবো কি করে? এই দুনিয়া তো যাওয়া আসার খেলা।
একজন চলে গেলে আরেকজন আসবে। তোর নতুন অতিথির জায়গা করে দিতে হবে না রে মা? সবাই যদি অনন্তকাল এই পৃথিবীতে বসবাস করে, তাহলে এই পৃথিবী কি মানুষের ভার বহন করতে পারবে? আপনার মতো একজন ভালো মানুষ যদি অনন্তকাল বাঁচে, তাহলে পৃথিবীটা আরো সুন্দর হবে, অনেক বেশি সুন্দর। না রে মা, একজন মানুষ চলে যায়, আর একজন মানুষ আসে। হয়তো সেই মানুষটাই সবচেয়ে বেশি ভালো মানুষ, সেই মানুষটাই তোর ঘরকে আলোকিত করবে। তুই তোর সন্তানের নাম জানতে চাস? হ্যাঁ হ্যাঁ বাবা ঠাকুর। তোর মেয়ের নাম রাখ অনুসুয়া। বাবা ঠাকুর, তবে কি আমার মেয়ে সন্তান হবে? তুই বড় ভাগ্যবতী রে মা। যারা ভাগ্যবতী তাদেরই মেয়ে হয়। আর তোর মেয়ের নাম কেন অনুসরণ রেখেছি জানিস? সবাই তোর মেয়েকে অনুসরণ করবে, সেই জন্য। জানো অধরা, মানে আমার যে কি ভালো লাগছে। মানে বাবা মা বোন রিঙ্কি পিঙ্কি ওরা সবাই আসছে। তাই ভালোই তো হবে, সবার সাথে দেখা হবে, পরিচয় হবে। হ্যাঁ, অনেকদিন তাদের সঙ্গে কোনো দেখা নেই। তাদের জন্য না মাঝে মাঝে খুব খারাপ লাগে। সেটাই তো স্বাভাবিক না? প্রিয়জনের সঙ্গে দূরত্ব বাড়লে খারাপ তো লাগবেই। কিন্তু তারা সবাই কেন আসছে জানো? শুধুমাত্র কিন্তু আমাদের বিয়ের জন্য আসছে তা নয়। তাহলে? তারা খুব ভালোভাবেই জানে যে আমি জীবনেও কোনোদিন আমেরিকা যাব না, আর তারাও কোনোদিন দেশে স্থায়ী হবে না, ফিরে আসবে না। তাই এবার এসে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেবে। এই শহরের ঘর, বাড়ির জমি সব কিছু আমার নামে লিখে দেবে। না, তুমি কখনোই তাতে রাজি হবে না। সম্পত্তির চাইতে ভালোবাসা অনেক বেশি জরুরি। আর তোমার নামে যদি সব লিখে দেয়, দেখবি ওরা আর কখনোই বাংলাদেশে আসতে চাইবে না। অধরা, বাহ, তুমি তো ভালো ভালো কথা বলছো। অনেক ভালো ভালো কথা, অনেক। বাহ। বাবা ঠাকুর, আপনি চলে গেলে তো আমরা পথহারা হয়ে যাব বাবা। আপনি তো আমাদের আধার পথের কাণ্ডারি। কে বলেছে পারবেন না? আপনি তো সুন্দরভাবে পথ চলতে শিখেছেন। আপনি কত বড় কাজ করেছেন আপনি জানেন? আইন প্রশাসন যা পারেনি আপনি তা পেরেছেন। আপনি নিজেই তো একজন শুদ্ধ মানুষ। আধার পথের ভয় তো আপনার থাকার কথা না। আপনি আরো 10 জনকে আলোর পথ দেখাবেন। কি পারবো আর কি পারবো না সেটা আপনি ভালো জানেন বাবা ঠাকুর, কিন্তু আপনি চলে যাবেন এটা কিছুতেই মানতে পারছি না বাবা। এখন যা মানা অসম্ভব বলে মনে হচ্ছে, এক সময় তা খুব স্বাভাবিক মনে হবে। হারুন, আমার ভাগ্যে যখন মৃত্যু রেখা দেখেছিলাম তখন আমার এমনটাই মনে হয়েছিল। আর এখন মৃত্যুকে আলিঙ্গন কখন করব সে সময়ের জন্য অপেক্ষা করছি। রাজব কাকা, ক্রমে লোকজন বাড়ছে, আপনার দর্শন চাই। এইভাবে কেঁদো না রাজব কাকা। বাস্তবতাকে মানতে শেখো, সত্যকে মানতে শেখো। যাবার আগ মুহূর্তে তোমাদের কান্না দেখলে আমার কখনো ভালো লাগবে না। আর কাঁদবো না, আর কখনোই কাঁদবো না। নমস্কার গুরুদেব। নমস্কার।
সুশান্ত, তুমি আমার সবচাইতে অনুগত শিষ্য। ধর্মে কর্মে তোমার প্রতি আমি আস্থাশীল। আমি তো কখনো মন্দিরের বাইরে যাইনি, তাই তীর্থে যাওয়ার জন্য মনটা বড় আনচান করছে। আপনি নিশ্চিন্তে যান গুরুদেব, মন্দির কোনো অমর্যাদা হবে না। সে আমি জানি সুশান্ত, জীবন গেলেও তুমি মন্দিরের অমর্যাদা, গুরুদেবের অমর্যাদা করবে না, সেই বিশ্বাস আমার আছে। আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। গুরুদেব, আপনাকে কি একটু এগিয়ে দিয়ে আসবো? না, তোমার আর মন্দিরের বাইরে যাবার দরকার নেই। আর আমি কোন পথ দিয়ে যাচ্ছি কেউ জিজ্ঞেস করলে তার বলার দরকার নেই। আসি। এটা কি হলো দিদিমা? এটা কি হলো? সবই নিয়তি দাদু ভাই, সবই নিয়তির খেলা। নিয়তি এত নির্মম কেন? আবার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বিশ্বাস করতে কষ্ট তো হবেই, আমরা যে মানুষকে সহজেই বিশ্বাস করে ফেলি। কিন্তু তুই এসব কথা জানলি কি করে? দারোগা বাবু বলেছে বুঝি? হ্যাঁ, কিন্তু কাকা নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে সে বাবাকে খুন করেছে। আমি এসব বিশ্বাস করি না, এসব সাজানো কথা, মিথ্যে কথা। আমার বাবা কাউকে খুন করতে পারে না, আমার বাবা কাউকে খুন করতে পারে না। সদেশদা, সদেশদা প্লিজ আমাকে একটু বাবার কাছে নিয়ে যাবে। আমি একটু বাবার কাছে জানতে চাই বাবা কেন এইসব সাজানো মিথ্যা কথাগুলো বলছে। প্লিজ সদেশদা, প্লিজ। আমার সব কিছু এত এলোমেলো হয়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে আমি এক বিচ্ছিন্ন মানুষ। সকালের পর থেকে বাবার ফোন বন্ধ, কোনো বিপদে পড়লো কিনা তাও তো জানি না। এদিকে বাচ্চু কাকাদেরও কোনো যোগাযোগ নেই। আচ্ছা, গণক ঠাকুর কি এখন বেঁচে আছেন নাকি? উফ, একবার দয়া করেন আমাকে, আমাকে যেন সারা জীবন আত্মগ্লানিতে ভুগতে না হয়। এক এক করে প্রহর শেষ হয়ে আসছে, ঘনিয়ে আসছে আমার মৃত্যুর সন্ধিক্ষণ। আর কিছুক্ষণ পরেই মৃত্যু আমাকে আলিঙ্গন করবে। একই প্রহর তো শেষ হয়ে গেছে, তাহলে আমার গণনা কি ভুল হয়েছে? এখন যদি শহরবাসী জানে যে আমার গণনা ভুল, আমার মৃত্যু হয়নি, তাহলে তো কেউ আমাকে বিশ্বাস করবে না। এরকম অবিশ্বাসী হয়ে বেঁচে থাকার থেকে মৃত্যু অনেক শ্রেয়, অনেক শ্রেয়।
নেতার চক্রান্তে পড়ে লোভে প্রলোভিত হয়ে দেবতুল্য দাদার সাথে যে অন্যায় আমি করেছি তার জন্য শুধু প্রায়শ্চিত্ত করলে হবে না, ও পারেও আমাকে শাস্তি পেতে হবে। আমি তোমার কাছে, নেহার কাছে, মাসিমার কাছে ক্ষমা চাইব না, কারণ আমি ক্ষমার অযোগ্য। কিন্তু আমার দেবশ্রী মামনি ফুলের মতো নিষ্পাপ একটি মেয়ে, আমার অপরাধ ওর উপর চাপিয়ে দিও না। তোমার প্রতি ওর ভালোবাসায় কোনো খাদ নেই, পারলে ওকে আশ্রয় দিও, ওকে ফেলে দিও না বাবা। বাবা, এটাই আমার শেষ অনুরোধ। বাবা, বাবা ঠাকুর, আমি হেরে গেছি রে মা। আমার এতদিনের গণনা, এতদিনের বিশ্বাস মিথ্যে হয়ে গেছে। তবে আমি আমার আত্মগ্লানি থেকে মুক্তি পেয়েছি। এই 3 দিন প্রতিটা মুহূর্ত আমার শুধু মনে হচ্ছে আমি বোধহয় আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি। তুই খুব ভালো মেয়ে রে মা। তুই তোর মায়ের স্বভাব পেয়েছিস। তবে থামলেন কেন বাবা ঠাকুর? না রে মা, সব অপ্রিয় কথা বলতে নেই, সময় সব বলে দেবে। সময়ের কথা তো সময় বলবে। আমি আপনার কাছে জানতে চাই। মারে, আমার কথা তো তুই মিথ্যা প্রমাণ করেছিস, তবে তোকে একটা কথা বলতে চাই। বলুন। তোর বাবা ভালো মানুষ না। খুব অল্প সময়ের মধ্যে তোর বাবার আসল চেহারা সবাই জেনে যাবে। আর তোর মার মৃত্যুর জন্য তোর বাবাই দায়ী। তুই আমার বড় উপকার করেছিস রে মা, আর সেটা হলো আমার ভুল ধরিয়ে দেওয়া। আমার ধ্যান সাধনা এখনো পূর্ণতা পায়নি। তোদের সামনের দাঁড়াবার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। তাই আমি চলে যাচ্ছি আমার সাধনার পূর্ণতার জন্য। আমাকে ক্ষমা করিস রে মা। ম্যাডাম, উনি ঢাকা থেকে এসেছেন। সালাম ম্যাডাম। ম্যাডাম, নেতা আমাকে পাঠিয়েছেন এই চিঠিটা আপনাকে দিতে বলছেন। এটা খুবই কনফিডেন্সিয়াল। আদ্রিতা, আমি এতদিন জানতাম, বিশ্বাসও করতাম অর্থশক্তি সকল ক্ষমতার উৎস, কিন্তু আজ উপলব্ধি করছি মানি ক্যানট বাই এভরিথিং। প্রকৃত সত্যের কাছে অর্থ প্রভাব একেবারেই তুচ্ছ। আমার অপরাধ ঢাকার জন্য আমার অর্থ, আমার প্রভাব, আমার ক্ষমতা আজ কোনো কাজে আসছে না। বাধ্য হয়ে পালিয়ে যেতে হচ্ছে অনেক দূরে। ক্ষমা চাওয়ার মতন সৎ সাহস আমার নেই। তবুও পারলে আমাকে ক্ষমা করিস। তোর অপরাধী বাবা। ম্যাডাম, ওসি সাহেব আসছেন।
তুমি যাও। দেবশ্রী, বাড়ি চলো। হয় না স্বদেশদা, আমি আর কোনোদিন ও বাড়িতে পা রাখতে পারবো না। কেন রাখতে পারবে না? তোমার তো কোনো দোষ নেই। বাড়ি চলো, তোমাকে কেউ কিছু বলবে না। সে না হয় কেউ কিছু নাই বলল, কিন্তু আমার মধ্যে যে একটা মানুষ আছে, সে তো প্রতিটা মুহূর্তে নিজেকে ঘৃণা করবে, ধিক্কার দেবে। আমার জন্য একটা কষ্ট করবে? বলো। আমাকে বর্ডারে রেখে আসতে পারবে? কেন? বড় স্বাদ ছিল তোমার বউ হবার। জানি সে স্বপ্ন আর এখন পূরণ হবে না, তবে তবে তোমার যে ভালোবাসা আমি পেয়েছি, তা দিয়ে কিন্তু পুরোটা জীবন পার করে দিতে পারবো। কি বলবো ম্যাডাম, মানে স্যারকে অ্যারেস্ট করার জন্য আমাকে আসতে হবে, এটা আমি কখনো ভাবি নাই। মানুষ সবসময় যা ভাবে তা কি সেরকম হয়? আপনার এই কেসের এভিডেন্স কতটুকু পেয়েছেন? জি, পুরোটাই পাওয়া গেছে, আর তার থেকে বাঁচার কোনো উপায় নেই। ওই মন্দিরের দেবত্ব সম্পত্তি আর দেবশ রায়ের হিন্দু সম্পত্তি আত্মসাৎ করার জন্যই গোপনে পুরোহিত এবং বিশ্বরায় প্ল্যান করেছিল। সেই জন্যই ওষুধে বিষ মিশিয়ে তাকে হত্যা করা হয়, তার সব প্রমাণই আছে। তাছাড়া বর্ডার পার হওয়ার সময় পুরোহিত ধরা পড়েছে, সেও এই একই জবানবন্দি দিয়েছে। জানি আপনি কষ্ট পাবেন, তবে আপনি চাইলে আইনের আশ্রয় নিতে পারেন। আসি। শুনুন, এটা আমার বাবার গোপন চিঠি। কিছুটা হলেও এখানে তার স্বীকারোক্তি আছে। কোর্টে প্লেস করবেন, সাক্ষী প্রমাণে লাগতে পারে। আপনি আপনার বাবার এগেইনস্টে? না, কখনোই না। কোনো ক্রিমিনাল কারো বাবা হতে পারে না।